এখন সরকারের হাতে আর কোনো উপায় নেই। আমি আগেই বলেছি যে আপনি যদি অফশোরে এখন যান, ওইটা আপনার 7 বছর লাগবে কমপক্ষে। আজকে যদি আপনি ওয়ার্ক অর্ডার দেন অফশোরে, ইন্টারন্যাশনাল কোম্পানি আসতে হবে। তো আমাদের বাফেক্সের কথা বলছেন, বাফেক্স গভীর সমুদ্রে তেল গ্যাস অনুসন্ধান করার মতো টেকনিক্যাল তাদের নাই, সাপোর্ট তাদের নেই। তার মানে আপনাকে ইন্টারন্যাশনাল টেন্ডারে যেতে হবে। যদি শাহীন চৌধুরী, আপনাকে যদি এই প্রশ্নটাই করি যে এখন সরকারও এলএনজির দিকে ধাবিত হচ্ছে, তো এখন যদি $24 হয়, আগামী দিনগুলোতে $50 হবে না, তার নিশ্চয়তা কে দেবে? সিভিক রয়্যাল রিসর্ট, সবুজে ঘেরা আভিজাত্য। না, এটা তো আমি আগেই বলেছি যে এটা $24 $48 হয়ে যেতে পারে, কিন্তু সমস্যাটা হলো কি, এখন সরকারের হাতে আর কোনো উপায় নেই। আমি আগেই বলেছি যে আপনি যদি অফশোরে এখন যান, ওইটা আপনার 7 বছর লাগবে কমপক্ষে। আজকে যদি আপনি ওয়ার্ক অর্ডার দেন অফশোরে, ইন্টারন্যাশনাল কোম্পানি আসতে হবে। তো আমাদের বাফেক্সের কথা বলছেন, বাফেক্স গভীর সমুদ্রে তেল গ্যাস অনুসন্ধান করার মতো টেকনিক্যাল তাদের নাই, সাপোর্ট তাদের নেই। তার মানে আপনাকে ইন্টারন্যাশনাল টেন্ডারে যেতে হবে। সেটা আজকে যদি শুরু করেন, আপনাকে পাইপলাইনে গ্যাস দিতে লাগবে 7 বছর। তো 7 বছরে আপনার চাহিদা কত বাড়বে? তো সেই ডলারের দামও বাড়বে। সেই কারণে আপনাকে এলএনজিতে যেতেই হবে। এটার আর আপাতত কোনো বিকল্প নেই। আর স্থলভাগে আমরা যতটুক পারি, সেটা 1-2 TCF বা 3 TCF যা পারি, সেটা আমাদের অনুসন্ধান করতে হবে। এটা ছাড়া আমি আপাতত কোনো বিকল্প দেখছি না। আর হচ্ছে যে কোল বেস পাওয়ার প্ল্যান্ট, যে আমাদের ধরেন মাতারবাড়িতে একটা ইউনিট জেনারেশনে আসছে, আর একটা ইউনিট যখন আসবে তখন আপনি গ্যাসের উপর প্রেশারটা একটু কম পড়বে, আর রূপপুরটা আসলে একটু প্রেশারটা কম পড়বে। আমার মনে হয় যে আরও গভর্নমেন্টের উচিত হলো যে গ্যাস থেকে কয়লার দিকে আরও দৃষ্টি দেওয়া, ধাবিত হওয়া। আর উনি যেটা বলছেন আমাদের ভাই, যে ফুলবাড়িতে ওই চুক্তি নেই, ফুলবাড়িতে এখন আর সম্ভবই না। কেন সম্ভব না? কারণ হলো কি, গ্লোবালি এখন আপনি ক্লাইমেট চেঞ্জের কারণে কিন্তু কয়লা বিরোধী একটা জনমত সারা পৃথিবীতে তৈরি হয়ে গেছে। এই যে আপনি দেখছেন যে ঝড় ঝঞ্ঝা, বৃষ্টি, অকাল বন্যা, এগুলো শুধু ক্লাইমেট চেঞ্জের কারণে হচ্ছে। সুতরাং এখন আর কিন্তু নতুন করে কোল মাইন ডেভেলপ করার আর সম্ভব না। এখন শর্টকাট কিছু করতে হলে আপনার ইম্পোর্টেড কোল দিয়ে করতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। সেক্ষেত্রে আরেকটা বিশেষজ্ঞরা আরেকটা বলছেন, নবায়নযোগ্য জ্বালানির সেইটার দিকে আমরা কত? হ্যাঁ, থ্যাংক ইউ। এটা আসলে আপনি এটা খুবই ইম্পর্টেন্ট একটা তুলে ধরেছেন। এইটাই সরকারকে আমি সাধুবাদ দেবো। আপনি জানেন বোধহয় যে এই বিদ্যুৎ মন্ত্রীর দায়িত্ব নেওয়ার পরেই প্রথমে বলেছেন যে তারা আগামী 5 বছরে 10,000 মেগাওয়াট নবায়নযোগ্য জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদন করবে। এইটা আমাদের একটা প্রসপেক্ট আছে, কারণ আমরা কিন্তু নবায়নযোগ্য জ্বালানিতেও অতীতে যাইনি। আমাদের গত এই দীর্ঘ সময় মাত্র আমরা 900 মেগাওয়াটের মতো নবায়নযোগ্য জ্বালানি থেকে পাচ্ছি, খেয়াল করেন। কিন্তু আমাদের কিন্তু সরকারি সকল ভবন খালি, সকল ভবনের ছাদ খালি, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাদ খালি। এগুলোকে কাজে লাগাতে যদি পারেন, বিশাল হাওর খালি, এবং আমাদের হিল অঞ্চলে কিন্তু প্রচুর অনাবাদি জমি আছে, সেগুলোও খালি। এবং এখন নতুন একটা টেকনোলজি বেরিয়েছে যে আবাদি জমিতেও আপনি নবায়নযোগ্য জ্বালানি সোলার করতে পারেন। সেটা এমনভাবে কার্ভ করে প্যানেলটা করা হয় যে ভেতরে সূর্যের তাপ লাগে এবং চাষাবাদও করা যায়। সুতরাং এই উদ্যোগটা, এটা আমি মনে করি যে এই সরকারের অবশ্যই সাধুবাদ পাওয়ার যোগ্য যে তারা একটা ডিসিশন নিয়েছে যে আগামী 5 বছরে 10,000 মেগাওয়াট জ্বালানি, তার 10,000 যদি নাও পারে, যদি 5,000 মেগাওয়াট বিদ্যুৎও তৈরি করতে পারে, তাহলে আপনি মনে করেন যে এই যে গ্যাসের একটা প্রেশার থেকে, গ্যাসের একটা সংকট থেকে আপনি কিছুটা হলেও রিলিফ পেলেন। আর আমাদের আরও একটা সম্ভাবনা আছে, এই ফাঁকে আপনাকে আমি যোগ করি, সেটা হলো আপনি 3টা কিন্তু বিষয় আমাদের, শুধু সোলার তো নবায়নযোগ্য না, সাথে হাইড্রো ইলেকট্রিসিটি আছে, প্লাস উইন্ড পাওয়ার আছে আমাদের। আপনি জানেন বোধহয় যে তারেক রহমানের সরকার একটা ডিসিশন নিয়েছে যে তারা পদ্মা ব্যারেজ করবে। আমার সাজেশন থাকবে আপনার মাধ্যমে, চ্যানেল এসের মাধ্যমে, যদি পদ্মা ব্যারেজ করা হয়, ওখানে কিন্তু আপনার হাইড্রো ইলেকট্রিসিটি উৎপাদন করার সুযোগ আছে। যেটা আমি একটা উদাহরণ দিই যে এই যে নায়াগ্রা জলপ্রপাত কিন্তু কানাডা এবং আমেরিকা 2 দেশের উপর দিয়ে গেছে। কানাডা কিন্তু ওটা শুধুমাত্র প্রাকৃতিক সৌন্দর্য এবং ট্যুরিজমের জন্য রেখে দিছে, কিন্তু একটু ভাটিতে গিয়ে আমেরিকা ওখানে একটা বাদ দিয়েছে, 15,000 মেগাওয়াট পাওয়ার জেনারেট হয় শুধু নায়াগ্রা থেকে। ইউ ক্যান্ট ইমাজিন। আমাদের টোটাল বাংলাদেশের টোটাল চাহিদার মানে প্রায় 80% একটা পাওয়ার। সুতরাং আমাদের ওইখানে একটা সম্ভাবনা আছে
যদি পদ্মা ব্যারেজটা পদ্মা ব্যারেজটা করতে করা পারে হয়। তাহলে আরেকটা আমাদের সম্ভাবনা আছে, যেটা যেহেতু টেকনিক্যাল আলোচনা সেটা আমি বলি। আমাদের ইউএস জিওলজিক্যাল সার্ভে একটা জরিপ ছিল টেকনাফ থেকে সুন্দরবন পর্যন্ত। আমাদের এই স্থলভাগে কিন্তু উইন্ড পাওয়ার করা সম্ভব না, কারণ বাতাস মাঝে মধ্যে বন্ধ হয়ে যায়, তখন আপনি টারবাইনটা ঘুরবে না, পাখাটা ঘুরবে না। তো তারা একটা জরিপ করেছিল, এটাও 15-16 বছর আগে, যে টেকনাফ থেকে সুন্দরবন পর্যন্ত ওই কোস্টাল বেল্টটা একটা উইন্ড পাওয়ারের জন্য উপযোগী। সেটাও কিন্তু এই সরকার ভেবে দেখতে পারে। আপনার কি এটা মনে আছে কি, তথ্য আছে বায়ুভিত্তিক অনেকগুলো যে বিদ্যুৎ কেন্দ্র সেগুলো তো অনেকটা বিকল হয়ে পড়ে আছে? না, বায়ুভিত্তিক যেগুলো আমাদের আছে ওগুলো পরীক্ষামূলক, কিন্তু ওগুলো আমাদের ফেনীতে একটা করা হয়েছিল পরীক্ষামূলক, কুতুবদিয়াতে ওইটা কিন্তু পরীক্ষামূলক, এটা কিন্তু ইয়ে না। কিন্তু কুতুবদিয়া ওইটা আসলে টোটাল কোস্টাল বেল্টটা ধরে যে জরিপটা আছে, যে ওইটা যদি করা যায় তাহলে প্রায় 11,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। সেটা 11,000 না হয়, আপনি যদি 5,000ও হয় বা 2,000ও হয়, আপনি কিন্তু বিরাট সাপোর্ট। কারণ রিনিউয়েবল এনার্জি একটা সুবিধা আছে, আপনি যে স্থাপন করলেন ওইটাই কিন্তু শেষ, আপনার কিন্তু আর কোনো খরচ নেই। আপনি প্রকৃতিই আপনাকে ফুয়েল দিচ্ছে। এর চেয়ে আমি জার্মানিতে আমি দেখেছি গ্রামকে গ্রাম আপনার এই তাহলে আমাদের বিগত যে 55 বছর ধরে যে যারা সেটা আমরা চিন্তাই করি পরিচালনা করেছেন তারা কি করেছেন? আমরা চিন্তাই করি নেই। আমরা বললাম তো, ওই যে শরীফ ভাই বললেন যে আমরা তো ওটি শর্টকাট চিন্তা করেছি, কমিশনের চিন্তা করেছি, বাণিজ্যের চিন্তা করেছি, আমাদের প্রিয় ব্যবসায়ীকে কাজ দেওয়ার চিন্তা করেছি। ওইটা তো আপনাকে ব্যবসায়ীকে দিতে হবে না, আপনাকে তো ফরেন এক্সপার্ট লাগবে। আপনি বুঝতে পারছেন? যে কারণে কিন্তু আমরা আজকে এই মারাত্মক সংকটের মুখোমুখি সেক্ষেত্রে আমরা যদি বলি স্বার্থের দ্বন্দ্বে অন্ধ হয়ে অন্ধ আমরা জনগণকে ভোগান্তিতে ফেলে দিয়েছি। একদম শতভাগ সত্য। অসংখ্য ধন্যবাদ। সিভিক রয়্যাল রিসর্ট, কিনুন আভিজাত্য, নিশ্চিত করুন ভবিষ্যৎ।